সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছো তোমরা। উচ্চতর গণিত যে সাবজেক্টটা, এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে সিকিউ এর মতো এমসিকিউ তে অনেকটা ভালো একটা নাম্বার উঠানো এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি 90% প্লাস নাম্বার তুমি এমসিকিউ তে উঠাতে পারো বা তুলতে পারো, সেই ক্ষেত্রে এই প্লাসটা অনেক সহজ হয়ে যায়। কারণ আমাদের যেহেতু এই সাবজেক্টটাতে ব্যবহারিক আছে, তো ব্যবহারিকের নাম্বার এই পাশে যদি 90% প্লাস আমরা এমসিকিউ তে নাম্বার উঠাতে পারি, তাহলে দুইটা মিলে অলমোস্ট তোমার অ্যারাউন্ড 50 নাম্বার উঠে আসে। আর তখন দেখা যায় প্রেশারটা অনেক কমে যায়। তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে চিন্তা করো, দুই পার্ট মিলে তোমার ব্যবহারিক আর এমসিকিউ মিলে যদি 45 করেও পাও, 90 মার্কস, তখন তোমার দেখা যাচ্ছে এ প্লাসের জন্য আর 70 দরকার। অর্থাৎ সিকিউর উপর অনেকটা প্রেশার কমে যায়। তখন তখন দুই পত্র মিলে তোমার 70 অর্থাৎ 35 অ্যাভারেজ যদি নাম্বার পাও, তারপরে তোমার এ প্লাস ছুটবে না। আর সিকিউতে অনেক সময়ই প্রশ্ন প্যাটার্ন যদি একটু কঠিন হয় বা একটু দেখা যায় আউট অফ গ্রিপ চলে যায়, তোমার প্রিপারেশনের প্যাটার্নের সাথে মিলে নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু সিকিউ যে অংশটা, এই অংশে খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট এমসিকিউতে তুমি যদি যথাযথ প্রিপারেশন নাও, যেহেতু একটা নির্দিষ্ট ডোমেনের বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে কিন্তু তুমি কনফার্ম 90% প্লাস নাম্বার উঠাতে পারবা। আর এই প্রস্তুতির জন্য বিশেষভাবে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো এসেছে ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে, এই সবগুলা বোর্ডের প্রশ্ন তুমি যদি সলভ করে ফেলো, তাহলে যেই যেই নিয়মগুলোর মধ্য থেকে সাধারণত বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আসে, সেই নিয়মগুলো কিন্তু তোমার সব জানা হয়ে যাবে। তো হায়ার ম্যাথে আমাদের প্রশ্ন রিপিটেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। একেবারে হুবহু সেম ভ্যালু দিয়ে বা সেম ধরনের একেবারে হবে না তা না, কিছু হয়তো থাকবে। বাট যেটাই আসুক, নতুন নিয়ম বা নতুন ধরনের কোনো প্রশ্ন হয়তো তুমি পাবে না। যে প্রশ্নগুলা বা যে নিয়মগুলা থেকে প্রিভিয়াস ইয়ার আসছে, ওই নিয়মগুলা থেকে আসবে, হয়তো ভ্যালুর পরিবর্তন থাকবে, মানের পরিবর্তন থাকবে। আমাদের দুই তিনটা অধ্যায় ছাড়া বাকি অধ্যায়গুলাতে অলমোস্ট 17 থেকে 23 সাল পর্যন্ত প্রশ্ন তুমি যদি সলভ করো, তাহলে সবগুলো নিয়মই তুমি পেয়ে যাবে এবং ইনশাল্লাহ কমনও পড়ে যাবে। তো এইটার ধারাবাহিকতায় বা এই জন্যই তোমাদের 2023 সাল থেকে পিছনের দিকে 17 সাল পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়ার কথা আমি বলেছি এর আগে। তারই অংশ হিসাবে আজকে ফার্স্ট ক্লাস, এই ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্ন ছিল প্রথম পত্র, এই বোর্ডের প্রথম পত্রের প্রশ্নগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। ওকে, আমরা একদিক থেকে সলভ করতে থাকি। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে অন্তরীকরণের একটা প্রশ্ন। অন্তরীকরণের দুইটা অংশ তোমরা পড়ো। প্রথম অংশে লিমিট থেকে শুরু করে অন্তরীকরণের যে বিভিন্ন কেসগুলো আছে, সেই কেসগুলো তোমরা শিখে থাকো, এবং তার একটা প্রয়োগ বা প্রয়োগের অংশটা শেষের দিকে আমরা দুই তিনটা অধ্যায় করে থাকি। এটা অন্তরীকরণের প্রয়োগের অংশ থেকে প্রশ্নটা এসেছে। এখানে আমাদের একটা বক্ররেখার সমীকরণ দিয়ে বলছে, এই বক্ররেখার -1 -1 এই বিন্দুতে ওয়াই ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল, অর্থাৎ একবার অন্তরীকরণ করে যেটা পাওয়া যাবে, তো সেই মানটা কত, এটা বের করতে হবে। এই এমসিকিউ সলভ করার জন্য তুমি সিম্পলি বা রাফলি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। তো তুমি রাফ এর মধ্যে এটাকে শর্ট করে নিবা, x⁻³ এখন ওয়াই ওয়ান বা একবার যদি অন্তরীকরণ করা হয়, তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু হবে n x⁻n−1, তাহলে -3 x⁻⁻4, অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে -3 × 1/x⁻⁴। আচ্ছা, এখন এটা কোথায়? -1 বিন্দুতে। তাহলে এই বিন্দুতে ঢালের মান তোমরা গুরু মান লঘু মান যে অঙ্কগুলা করেছো, সেখানেও ডিডিএক্স এর ব্যবহার ছিল। তার ঠিক আগের যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায়ে কিন্তু আমরা স্পর্শক এবং অভিলম্ব সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করেছি। তো সেখানে কিন্তু এরকম ঢাল বের করা এবং সেই একটা নির্দিষ্ট বিন্দুতে ঢালের মান বের করা, এই কাজগুলো কিন্তু তোমরা করে আসছো। তাহলে এখন এইখানে তোমার এক্স এর মান হলো -1, ওয়াই এর মানও -1, যে বিন্দুর কথা বলা হচ্ছে সেই বিন্দুতে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু শুধু এক্স আছে, তাহলে আমরা এক্স এর মানটা যদি বসাই, আমার মনে হয় এরপর আর তোমার খাতায় লিখে ক্যালকুলেশন করতে হবে না, তুমি এমনি বুঝতে পারবা। এখানে এক্স এর মান -1 বসাইলে -1⁴ যেটা হবে 1 1/1 × -3 আসবে -3। তাহলে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে একের ক। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। তো এরকম এখানে যদি অন্য একটা বক্ররেখার সমীকরণ দেওয়া থাকে, অন্য একটা বিন্দু দেওয়া থাকে, তোমাকে যদি ওয়াই ওয়ান না বলে বলে ঢাল কত,
এই বিন্দুতে ঢালের মান বের করো, এটসেট্রা এটসেট্রা। তো এই ধরনের মাইনর পরিবর্তনের মাধ্যমে সেম নিয়মের বা সেম টাইপের প্রশ্ন যদি আসে বা ইতিপূর্বে এসে থাকে, আশা করি এটা তোমার পারা উচিত বা ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, এইটা আসছে হলো বৃত্ত অধ্যায় থেকে। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট। তাহলে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, যে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করব সেই বৃত্তের এখানে দুইটা তথ্য আমাদের দেওয়া হয়েছে। তার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, আর 10 এবং 02 এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স অক্ষের উপর যদি কেন্দ্র থাকে, তাহলে আমরা আহ সেই বৃত্তের সমীকরণটা কেমন লিখতে পারি? সেই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। কারণ এক্স অক্ষের একটা বৈশিষ্ট্য হলো, এক্স অক্ষের উপর যখন একটা আহ বিন্দু থাকে সেই বিন্দুর কুটি শূন্য থাকে। তো এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হয়ে যায় এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এরপরে লেখার কথা কি ছিল? প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। যেহেতু আমাদের বৃত্তের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রের ভুজ আছে কিন্তু কুটি নাই, এই জন্য আমরা সমীকরণটা লিখবো এরকম। এখানে একটু ভুল বলছি, সেটা হচ্ছে আমাদের শুধু কুটি যেহেতু শূন্য, তার মানে ধ্রুবকের টার্মটাও থাকবে, প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ আমাদের সাধারণ সমীকরণ যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, সেখানে 2fy এই অংশটা আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমাদের বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এখন এই বৃত্তের সমীকরণে আমাদের দরকার যেহেতু ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি। এখন এফ এর মানটা তো 0 নাই, তার মানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন তাহলে তোমার জি এবং সি এর মান যদি হয়ে যায় বা তুমি বের করতে পারো, তাহলেই তো তোমার ব্যাসার্ধটা চলে আসতেছে। তো এইটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য দেখো, এই যে 10 এবং 02 এই দুটা বিন্দু দেওয়া আছে। তো এই দুইটা বিন্দু দিয়ে যদি আমরা এই সমীকরণটাকে গমন করাই, তাহলে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান যদি 0 বসাই প্রথম বিন্দুর জন্য, তাহলে 1 প্লাস 2g প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমরা একটা টার্ম পাচ্ছি। আর 02 বিন্দু দিয়ে যদি গমন করে, এক্স এর মান তখন 0 বসাইতে হবে, ওয়াই এর মান 2 বসাইতে হবে। তাহলে ওয়াই এর মান 2 বসাইলে এখানে 2 স্কোয়ার মানে 4, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে সি ইকুয়ালস টু -4। তাহলে আমরা এখন এই সি ইকুয়ালস টু -4 এই মানটা যদি এখানে বসাই, তাহলে এখান থেকে আমরা জি এর মান পাবো। কত পাবো? 1 প্লাস 2g মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে জি ইকুয়ালস টু 3/2। তাহলে এখন তুমি এই যে জি এবং সি এর মান এখানে যদি বসায় দাও, বসাই দিলে কি পাওয়া যাবে? ব্যাসার্ধ যেটা চাওয়া হয়েছে। তাহলে রুট ওভার জি স্কোয়ার মানে হচ্ছে 9/4 মাইনাস -4, তাহলে +4। তাহলে এখানে আমাদের আহ আসবে হচ্ছে 4 লসাগু। তাহলে 16, 25/4, 5/2। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এক্ষেত্রে যদিও দেখো ক্যালকুলেশনে তোমার একটু সময় লাগবে, বাট ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমাদের যে 25টা প্রশ্ন থাকে, এই 25টা প্রশ্নের মধ্যে 2, 4, 5টা এমসিকিউ তে তোমার হয়তো 1 মিনিট বা তার বেশি সময় লাগবে ক্যালকুলেশন করতে। এখানে আমি ব্যাখ্যা করে করে বোঝাচ্ছি, এই জন্য হয়তো সময়টা একটু বেশি যাচ্ছে। তো আলটিমেটলি এটা করতে তোমার হয়তো 1 মিনিট 20 সেকেন্ড 25 সেকেন্ড এরকম সময় লাগতে পারে। আর এই সময়টা তোমার ব্যালেন্স হয়ে যাবে কিভাবে? অনেক এমসিকিউ আছে যেগুলা তুমি হয়তো 20 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, হয়ে যাবে। আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো ওই সব মিলে, টোটাল মিলে 25টা এমসিকিউর জন্য তোমার একটা কম্প্যাক্ট টাইমিংটা তৈরি করা হয়। আচ্ছা, 3 নাম্বার যেটা, এটা অন্তরীকরণের প্রশ্ন। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার 2x - 3। আচ্ছা, এখানে এটা আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে করতে পারবো। চেন রুলের যে কনসেপ্ট গুলো ছিল, সেই কনসেপ্টে এখানে আমাদের একটু ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা এখানে আমাদের দরকার। ই টু দি পাওয়ার এখানে এক্স থাকার কথা ছিল, এক্স না দিয়ে দেওয়া হয়েছে কি রুট ওভার 2x - 3। তাহলে আমরা মনে করে দেখো, যখন এরকম কোন একটা মানে একটা ফর্মুলা ফেলার জন্য কোন একটা অংশকে এক্স ধরতে হয় বা এক্স ধরে ফর্মুলা ফেলতে হয়, তখন আমরা একটা অংশকে মনে মনে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করি। দেন ওই অংশের অন্তরীকরণ দ্বারা, কোন অংশ যে অংশকে এক্স ধরা হয়েছে ওই অংশের অন্তরীকরণ দ্বারা আবার
গুণ করে দিতে হয়। তাহলে ডিটিএক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3, এইটার অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3, আচ্ছা, ইনটু ডিডিএক্স অফ রুট ওভার 2x মাইনাস 3। তাহলে এখন তুমি প্রথমে দেখো ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3, এখানে অপশন একাধিক আছে কিনা, আছে, হ্যাঁ। তার মানে আমাদের এই অন্তরীকরণের অংশটাও বের করতে হবে সঠিক অ্যান্সার ফাইন্ড আউট করার জন্য। তাহলে এখন এখানে আমাদের আছে ডিডিএক্স অফ রুট ওভার 2x মাইনাস 3। তাহলে রুট ওভার 2x এর অন্তরীকরণ হচ্ছে এখানে ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3 থাকলো, ডিডিএক্স অফ রুট ওভার 2x, যদি রুট ওভার x থাকতো তাহলে আমরা লিখতাম 1/2 রুট ওভার x, কিন্তু এখানে রোডের ভেতরে 2x, তাহলে ওই 2x কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, সেখান থেকে পাওয়া যাবে 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 2x, অর্থাৎ অপশন গ। আমরা যদি অ্যান্সারটা একটু ভেরিফাই করি, 3 গ নাম্বার, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 4। এখানে আমাদের বলা হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু হোয়াট, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তো এটা উদ্দীপকের মাধ্যমে যে এমসিকিউ গুলো থাকে ওরকম 4 এবং 5 আমাদের অ্যান্সার করতে হবে এই দুইটা ম্যাট্রিক্স ব্যবহার করে। আচ্ছা, তাহলে যখন এই যে ইনভার্সের প্রশ্নগুলো তুমি সলভ করবা, তোমাদের এমসিকিউ এর যে স্পেশাল ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে টেকনিক গুলো তোমাদের শেখানো হয়েছে। যে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার মাথায় থাকতে হবে এটার ফর্মুলাটা কি। এটার ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। 2/2 আকারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা শর্টকাট আছে, আর ডিটারমিনেন্ট বের করে এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি। দেখো 5 দুগুণে 10 মাইনাস 3 7। এখন ফ্যাক্ট হলো, দেখো ক খ গ ঘ চারটা অপশনই 1/7, অর্থাৎ এই যে 1/মডুলাস অফ এ, এই জায়গায় 1/7 সবগুলাতে আছে। কাজেই এইটা নিয়ে, অর্থাৎ এই মান নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, এখন আমরা শুধুমাত্র অ্যাডজয়েন্টের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করতে পারবো। আর অ্যাডজয়েন্টের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তির ইন্টারচেঞ্জ হবে, আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে মুখ্য কর্ণ বরাবর, এই যে এইটা বরাবর ভুক্তির ইন্টারচেঞ্জ, 2 এর জায়গায় 5, 5 এর জায়গায় 2। আর গৌণ কর্ণ বরাবর এই কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন হবে। ওকে, তাহলে এখন তুমি দেখো এই যে প্রথম যেটা আছে 2, এখানে হওয়ার কথা কি 5, আবার এই যে 1, এটা আছে প্লাস, এটা হয়ে যাবে -1, তাহলে 5 -1। প্রথমে এই সারিটা তুমি চেক করো কোন অপশনের মধ্যে আছে 5 -1, আর নাই, একটাই আছে, কাজে আমার তো বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নাই। অপশন ক এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 4 এর অ্যান্সার ক। আচ্ছা, এরপর আসো 5 নাম্বার। 5 নাম্বারটা এখানে আমাদের পি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই এবং এপি ইকুয়ালস টু বি দেওয়া আছে। যদি এটা হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত এটা আমাদের বের করতে হবে। সো এইটা আমাদের ওই যে ম্যাট্রিক্সের সমতা রিলেটেড যে এমসিকিউ গুলো ছিল অনেকটা সেই কনসেপ্ট থেকে, বাট ম্যাট্রিক্সের গুণনটাও এখানে আমাদের ব্যবহার করতে হবে। এখানে লজিক্যালি যেটা সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে পি ম্যাট্রিক্সটা গুণ করলে যা পাওয়া যাবে তা হচ্ছে বি ম্যাট্রিক্সের সমান। তাহলে তুমি এখানে এর সাথে পি গুণ করে ফেলো, 2 × x প্লাস 1 × y, তার মানে এখানে আসবে 2x প্লাস ওয়াই, আর পরেরটা আসবে 3x প্লাস 5y। তাহলে এটা যদি বি ম্যাট্রিক্সের সমান হয়, বি ম্যাট্রিক্স হলো 2 10, তাহলে প্রথম ভুক্তিটা হবে 2 এর সমান, দ্বিতীয় ভুক্তি হবে 10 এর সমান। ওকে, এখন তোমাকে এই যে এই দুইটা সমীকরণ সমাধান করে এখান থেকে এক্স এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটা তুমি যদি সলভ করো, ডেফিনেটলি একটা ক্যালকুলেশনের ব্যাপার, সলভ করলে সেখানে এক্স এর মান হোপফুলি আসবে 0 এবং ওয়াই এর মান আসবে 2। বাট এখানে তোমার একটু আইকিউ ব্যবহার করলে তুমি সঠিক অ্যান্সারটা আইডেন্টিফাই করতে পারবা। দেখো এখানে যে সমীকরণ দুটা তুমি পেয়েছো, এই দুটা সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটার দিকে একটু খেয়াল করো, দুইটা এক্স এর সাথে একটা ওয়াই যোগ করলে 2 হবে অ্যান্সার, মানে দুইটা এক্স এর সাথে একটা ওয়াই যোগ করলে 2 হবে। তাহলে তুমি যদি একটা এক্স এর সাথে একটা ওয়াই যোগ করো, এটা তো কখনোই 2 এর থেকে বড় হবে না, ম্যাক্সিমাম সেটা 2 হইতে পারে যদি এক্স এর মান 0 হয়, বাট এটাকে ক্রস করবে না। কিন্তু তোমার অপশনে যেগুলো দেওয়া আছে এখানে 2 এর থেকে ছোট কোনো মান নাই, কাজেই সঠিক অ্যান্সারটা হলো ক। আমরা একটু মানে ক্যালকুলেশন করে দেখি এটা অরিজিনালি 2 আসে কিনা। এখানে ক্যালকুলেশন করার জন্য ওয়াই এর মানটা যদি আমরা রাখি, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু হবে 2 - 2x,
এখন ওয়াই এর মান যদি আমরা এখানে বসাই দেই আবার এই সমীকরণে, তাহলে 3x প্লাস 5 × 2 - 2x ইকুয়ালস টু 10। এইটাতে ক্যালকুলেশন করো, বা 3x প্লাস এখানে 5 × 2 = 10 মাইনাস 10x ইকুয়ালস টু 10। দুই পাশ থেকে 10 10 আমরা ক্যান্সেল করতে পারবো। আর 3x মাইনাস 10x আসবে আমাদের -7x ইকুয়ালস টু 0। এটা যায় আসুক, x ইকুয়ালস টু 0, কারণ আমরা 7 এর বসে ভাগ করে দিলে 0 আসবে। তাহলে x ইকুয়ালস টু 0 যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, সাপোজ এটাতেই যদি বসাই, তাহলে y ইকুয়ালস টু আসবে 2। এখন x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 2 যদি যোগ করা হয় তাহলে কি হবে? 2 হবে। আলটিমেটলি আমাদের এক্স প্লাস ওয়াই ক্যালকুলেশন করে বের করলে 2 আসবে। আর এইভাবে তুমি একটু যদি আইকিউটা ব্যবহার করো তাহলে দেখবে সঠিক অ্যান্সারটা তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া। এটা আবার বলতেছি, এখানে কি যেভাবে আইডেন্টিফাই করলাম, যে এখানে যেহেতু দেখো 2x মানে দুইটা এক্স এর মানের সাথে একটা ওয়াই যোগ করে 2 হয়েছে, তোমাকে বের করতে বলতেছে একটা এক্স যোগ একটা ওয়াই, তাহলে এখানে তার কমে যাবে। তো সেই মানটা কোনোভাবেই কি হওয়ার কথা না, 2x প্লাস ওয়াই এর থেকে বেশি হওয়ার কথা না। তাহলে এখানে সর্বনিম্ন মানই দেওয়া আছে 2। তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে 2। ওকে, এরপর আসো কোশ্চেন নাম্বার 6। এটা বৃত্তের একটা প্রশ্ন। এখানে এই সমীকরণটা দিয়ে বৃত্তের সাধারণ সমীকরণের অনুরূপ একটা সমীকরণ ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এই এমসিকিউটা সলভ করার জন্য তোমার জানা থাকতে হবে কি, তোমার জানা থাকতে হবে একটা সাধারণ সমীকরণ থেকে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করার জন্য, দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কোন ফর্মুলাটা ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে 2√f²-c। তাহলে 2√f²-c, তোমার দরকার হলো এফ, তোমার দরকার হচ্ছে সি। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে এফ এবং সি এর মান বের করার জন্য এটাকে আমাদের সাধারণ সমীকরণে নিতে হবে। তুমি যদি সাধারণ সমীকরণে নিতে চাও তাহলে এটাকে পুরো সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে এটা হবে x² + y² - 2y - 11 = 0। তাহলে x² + y² + 2 * -12 * x প্লাস 2 * -1 * y - 11 = 0। এখান থেকে আমরা পাচ্ছি g = -12, f = -1, আর c = -11। তাহলে এখন মানগুলো বসায় দাও। মান বসায় দিলে 2 × √1² মানে 1, মাইনাসে মাইনাসে +11 = 2√12। 12 কে আমরা ভাঙতে পারি 4 × 3, যেখান থেকে 2 বাইরে আসবে, তাহলে 4√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নটা, এটা ম্যাট্রিক্স থেকে আসছে, ম্যাট্রিক্সের আকার সম্পর্কিত। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে একটা সারি আর 3টা কলাম, তাহলে 1/3। আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3টা সারি একটা কলাম, 3/1। তোমাকে বলছে বি এ ইকুয়ালস টু হোয়াট। এখন তুমি এখানে দুই ভাবে অ্যান্সারটা আইডেন্টিফাই করতে পারো। বি ম্যাট্রিক্স এর সাথে এ ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে গুণফলটা এখানে পেয়ে যাবা। আর যেহেতু এখানে 4টা ম্যাট্রিক্স আছে, তার আকার হলো 4 ধরনের, তুমি যদি বি এ ম্যাট্রিক্স এর আকার কি হবে এটা বের করতে পারো, তাহলে তুমি সঠিক অ্যান্সারটা ক্যালকুলেশন ছাড়াও আইডেন্টিফাই করতে পারবে। আমরা যদি বি সাথে এ গুণ করি তাহলে 3/1 ম্যাট্রিক্সের সাথে 1/3 ম্যাট্রিক্স গুণ হবে, এবং এই দুটা যদি বাদ দেই তখন আমাদের আসতেছে 3/3। অর্থাৎ বি ম্যাট্রিক্স এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের আকার হবে 3/3। এখন তোমার এখানে 3/3 আকারের ম্যাট্রিক্স অপশনের মধ্যে কয়টা আছে? একটা, ঘ। দেন এটাই আমাদের অ্যান্সার। আর তুমি যদি গুণ করো, ক্যালকুলেশন করো, সেই ক্ষেত্রেও এরকমই আসবে, 7-এর ঘ। আচ্ছা,
এরপরে আসো কোশ্চেন নাম্বার 8, আবার অন্তরীকরণ। এখানে এফ অফ ওয়ান এর মান 6, এফ প্রাইম ওয়ান, অর্থাৎ এফ একটা ফাংশন, এই ফাংশনটা আমরা জানি না কি ফাংশন, বাট ওই ফাংশনকে অন্তরীকরণ করে তারপর এক্স এর পরিবর্তে 1 বসালে 3 আসে, আর সরাসরি 1 বসালে 6 আসে। তোমাকে বলছে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এই যে মানটা, এই মানটা বের করার জন্য। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের আছে লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ ফাংশনে ই টু দি পাওয়ার এক্স বসাইতে হবে, এই ফাংশন নাই, না থাকলেও এটা আমাদের প্রয়োজন নাই। বাট আমরা জানি লগারিদমিক ফাংশনের যখন আমরা অন্তরীকরণ করব, লগের অধীনে এখানে যা দেওয়া থাকবে ওইটাকে আমরা মনে মনে এক্স ধরে কি করতে পারি, অন্তরীকরণ করতে পারি। এবং সেই ক্ষেত্রে জিনিসটা কি হবে, ফর্মুলা 1/x আমরা লিখবো তাহলে 1/f অফ ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এটা এক্স ছিল না, ইন্টু ডিডিএক্স অফ এফ অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের আসবে এফ প্রাইম ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা হলো আমাদের অন্তরীকরণের রেজাল্ট। এখন এইটার মান কোথায় বের করতে হবে আমাদের, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে এক্স ইকুয়াল টু 0 যদি আমরা বসাই, ইকুয়ালস টু এখান থেকে আসবে আমাদের এফ প্রাইম ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর নিচে আসবে এফ অফ 1। এখন দেখো আমাদের ফাংশন দরকার নাই, কারণ এই মানগুলো তো আমাদের দেওয়া আছে। ইকুয়ালস টু 3/6 ইকুয়ালস টু হাফ। সো অপশন গ এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 9, এখানে বলা হচ্ছে 1 2 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি। এই অঙ্কটা বা এই ধরনের এমসিকিউ গুলো তোমরা দুই ভাবে সমাধান করতে পারবা, বা দুই ভাবে সঠিক অ্যান্সারটা আইডেন্টিফাই করতে পারবা। তোমার এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে একটা অপশন তুমি পাবা, একটা সমীকরণ তুমি পাবা যে সমীকরণকে 1 2 বিন্দু সিদ্ধ করবে। কারণ তোমাকে বলাই হয়েছে যে 1 2 বিন্দুগামী হবে সরলরেখাটা। আর দ্বিতীয় হচ্ছে, তোমার যদি মনে থাকে যে কিভাবে একটা সরলরেখা লম্ব রেখার সমীকরণ বের করতে হয়, তাহলেও সেইভাবে তুমি লম্ব রেখার সমীকরণটা আইডেন্টিফাই করতে পারবা। লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 3টা পরিবর্তন করতে হয় একটা সমীকরণের মধ্যে। 1 নম্বর পরিবর্তন হচ্ছে এক্স এর সহগ চলে যাবে ওয়াই এর সহগের কাছে, ওয়াই এর সহগ চলে যাবে এক্স এর সহগের কাছে। তার মানে তুমি এখান থেকে পাবা 2x আর হলো 3y। 2 নম্বর পরিবর্তন হচ্ছে এই যে এক্স এর আগে অথবা ওয়াই এর আগে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমাদের প্লাস আছে, আমরা দিয়ে দিলাম মাইনাস। আরেকটা হচ্ছে ধ্রুবকের পরিবর্তন, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এইটা লেখার পর কিন্তু তোমাকে কি করতে হবে, 1 2 বিন্দু দিয়ে গমন করিয়ে কে এর মান বের করতে হবে, তাহলে তুমি সঠিক অ্যান্সারটা পাবা। ওই কাজটা করার আগে তুমি দেখবা যে 2x - 3y দুইটা অপশন আছে কিনা। যদি দুইটা অপশন থাকে তখন তুমি কে এর মানটা বের করবা, আর যদি একটাই থাকে তাহলে তো আমরা যেটা আছে ওটাকেই সঠিক অ্যান্সার ধরে নিতে পারবো। তাহলে 2x - 3y, 2x - 3y অপশন ঘ এখানে আছে। কাজে কে এর মান এটা 4ই হবে, কারণ এখানে বিকল্প আর কোনো সমীকরণে 2x - 3y নাই। কাজে 9 নম্বরে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ। হ্যাঁ, আমাদের অ্যান্সার ঠিক আছে। এরপর 10 নাম্বার, এটা মুখোমুখি করতে পারার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা এখন তুমি বলতে পারো যে এটা করতে তোমার কতক্ষণ লাগবে। ডেফিনেটলি যারা অন্তরীকরণ তোমরা ভালোভাবে করেছো, সিকিউ এর জন্য মিনিমাম প্রিপারেশন আছে, এই ধরনের এমসিকিউ কিন্তু 20 সেকেন্ডের মধ্যে বা অতটুকু সময় অনেকের লাগবে না। ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ফর্মুলা হলো ট্যান ইনভার্স এক্স এর 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। আর যেহেতু এটা এক্স ছিল না, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ দ্বারা গুণ হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু পাওয়ার পাওয়ার গুণ হয়, এখানে একটা জায়গায় তোমরা ভুল করতে পারো। অপশনে কিন্তু দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারও আছে, ই টু দি পাওয়ার 2x ও আছে। তোমার অপশন হবে এইটা, গ, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। কারণ পাওয়ার পাওয়ার মানে পাওয়ারের যদি পাওয়ার থাকে তখন ওই দুটো পাওয়ার কি করতে হবে, গুণ করতে হবে। এই জন্য এটা তুমি কনফিউশনে পড়ে পরীক্ষার হলে এমনিতেই আমাদের নার্ভাস সিস্টেমটা একটু বেশি কাজ করে, বা অনেক ক্ষেত্রে আমরা এক্সাইটেড থাকি, যে কারণে আমাদের অবচেতন মনে কিছু ভুল হয়ে যায়। তো ওই ধরনের ভুলগুলা হয় এরকম অপশন যখন থাকে। তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার 2x এটাই সঠিক অ্যান্সার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা ভুল। এরপর আসো কোশ্চেন নাম্বার 11, আমাদের আবার নিয়ে যাচ্ছে নির্ণায়ক অংশে। এখানে বলছে এই নির্ণয়কে 1 2 তম ভুক্তির সহগুণক 3, 1 2 প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম এই যেটা, তাহলে এইটার সারি কলাম কেটে দিলে -3 থাকে। কিন্তু সহগুণকের ক্ষেত্রে অবস্থানগত চিহ্ন দ্বারা আবার সেটাকে গুণ করতে হবে। তাহলে এটার অবস্থানগত চিহ্ন প্লাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসকে -3 দ্বারা গুণ করলে 3, তার মানে এটা সঠিক। এরপরে 2 2 তম ভুক্তির অনুরাশির কথা বলছে। 2 2 তম ভুক্তি কোনটা, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 6, 6 এর অনুরাশি কি হবে, অনুরাশিতে চিহ্নের কোনো ঝামেলা নাই, শুধু যেই ভুক্তির অনুরাশি ওটা বরাবর সারি কলম ক্যান্সেল করে দিবা, থাকলো শুধু 1, তাহলে অনুরাশি 1, এটাও সঠিক। এই নির্ণয়কের মান হলো 12। মান নির্ণয় করো, 1 এর সাথে 6 গুণ করলে 6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6 ইকুয়ালস টু 12।
সো এটাও সঠিক, তার মানে আমাদের 11 নম্বর যে এমসিকিউটা, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় একটু সময় লেগে যায়, যদি ওইখানে ক্যালকুলেশনটা একটু বেশি থাকে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন। ওই যে বলছি অনেক প্রশ্ন আছে যেখানে তোমার টাইম সেভ হবে প্রচুর, এটা ওই ধরনের একটা প্রশ্ন। তোমাকে বলছে এই সরলরেখার ঢাল কোনটি। তাহলে এই ঢালের কনসেপ্টটা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি জানো একটা সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে মাইনাস, তুমি এক্স খুঁজে বের করো, এটা শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যেখানেই থাকুক তার সহগ দরকার। তাহলে এক্স এর সহগ হচ্ছে পি, তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই ওয়াই সহগ হচ্ছে কিউ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার ক, মাইনাস পি বাই কিউ। 12 নম্বর ক, হ্যাঁ। তাহলে এটা তোমরা পারলা। এরপর আসো কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর। এটা যোগজীকরণের প্রশ্ন। তাহলে প্রথম আমরা যোগজীকরণের প্রশ্ন পেলাম। এখানে রুট ওভার 1 + sin 2x, এটা বলতে পারো তোমাদের পরিচিত একটা চেহারা, পরিচিত একটা ক্যালকুলেশন। অন্তরীকরণে এই ধরনের ক্যালকুলেশন তোমরা করেছো, যোগজীকরণে করেছো। এটার ক্ষেত্রে কি করতে হয়, এটার ক্ষেত্রে আমাদের ওয়ানের পরিবর্তে sin² x প্লাস cos² x নিতে হবে। আর sin 2x এর পরিবর্তে sin 2θ যে ফর্মুলাটা 2sin x cos x, সেটা বসাইতে হবে। সেটা বসাইলেই কিন্তু আমরা ভেতরে, রোডের ভেতরে sin x প্লাস cos x হোল স্কোয়ার পাবো। রোড এবং স্কোয়ার কাটা গিয়ে তোমার চেহারাটা দাঁড়াবে তখন এরকম, 0 π/2 sin x প্লাস cos x, এইটার হলো ডিএক্স ইকুয়ালস টু। এখন তুমি দেখো মানে মুখোমুখি এটা যোগজীকরণটা করে ফেলতে পারবা। sin x এর যোগজীকরণের ফর্মুলা হচ্ছে মাইনাস cos x, তারপরে হলো প্লাস cos x এর যোগজীকরণ হচ্ছে sin x, 0 থেকে π/2। এখন মান বসাইতেই আমরা অ্যান্সার বের করতে পারবো। মাইনাস cos π/2 প্লাস sin π/2, ফর্মুলার মাইনাস, এটা ব্র্যাকেটে দিয়ে দাও। আবার মাইনাস, বোঝাই যাচ্ছে অ্যান্সার 2 আসবে, cos 0 প্লাস sin 0। তাহলে মাইনাস cos 90 ডিগ্রি 0 প্লাস sin 90 ডিগ্রি মান 1, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস cos 0 ডিগ্রি মান 1, প্লাসে মাইনাসে মাইনাস sin 0 ডিগ্রি মান 0। তাহলে 1 + 1 2। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে 2। আচ্ছা, এরপর 14 নাম্বার, ইন্টিগ্রেশন ওভার p⁴x dx ইকুয়ালস টু f(x + c) যদি হয় তাহলে এটার মান কত। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো সেই রেজাল্টটা। এখন এটার চেহারাটা দেখো তোমার পরিচিত কিনা। আমরা ইন্টিগ্রেশন ওভার a⁴x জানি ফর্মুলা, সেটা হচ্ছে a⁴x ডিভাইডেড বাই লন এ। অন্তরীকরণের ক্ষেত্রে গুণ হয় a⁴x লন এ, যোগজীকরণের ক্ষেত্রে সেই জিনিসটা ভাগ হবে a⁴x ডিভাইডেড বাই লন এ। তাহলে এর জায়গায় এখানে শুধু পি দেওয়া আছে, এখানে 10 দেওয়া থাকতে পারে, 20 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, বাট আলটিমেটলি জিনিসটা একই বুঝাবে। তাই এখানে আমাদের a⁴x এর ফর্মুলা যেটা, সেইটাই এখানে অ্যান্সার হবে। তাহলে ওইরকম আছে কোনটাই, দেখো প্রথমটাই, p⁴x ডিভাইডেড বাই লগ, তার ভিত্তি যদি ই হয় এটা লন বোঝায়। তাহলে p⁴x লন পি। তো আমাদের 14 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে। আচ্ছা, এরপর 15, 16, এই দুইটা প্রশ্ন আমাদের এই উদ্দীপকের মাধ্যমে অ্যান্সার করতে হবে। এখানে এই উদ্দীপকে এই এটা একটা পরিচিত চিত্র তোমাদের। 3.5 যে অধ্যায়টা ছিল সরলরেখা, সেই অধ্যায়ে ছেদক আকারের সমীকরণ সম্পর্কিত অনেক অঙ্ক তোমাদের পড়ানো হয়েছে। তোমরা অনেক প্র্যাকটিসও করছো ফাইনালের জন্য। ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঘুরে ফিরে প্রশ্ন থাকে। তাহলে এখানে আমাদের বলছে যে -1 -2 হতে এবি রেখার দূরত্ব নির্ণয় করো। তাহলে এবি রেখার দূরত্ব, এবি রেখাটা দেওয়া আছে 3.7 বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয় করা যে ফর্মুলা আমাদের ছিল, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। তো সরাসরি সরাসরি আমরা যদি সূত্রে যাই, কি ফর্মুলা অনুযায়ী সমীকরণে এক্স এর পরিবর্তে -1, ওয়াই এর পরিবর্তে -2 বসাইতে হবে। তাহলে একবারে ওইটা বসাই লিখলাম, -3 মাইনাসে মাইনাসে +8 +12 ডিভাইডেড বাই 5 আসবে, কারণ যদি রুট ওভার a² + b², এ বলতে এক্স এর সহগ, বি বলতে ওয়াই এর সহগ। তাহলে ইকুয়ালস টু 17/5। যেহেতু মডুলাস আছে এখানে প্লাস আর মাইনাস নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। অপশন ঘ, 15 নম্বর অ্যান্সার অপশন ঘ। আচ্ছা, এরপর আরেকটা জিনিস কি বলছে এখান থেকে, যে এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এবি রেখাংশটা কোথায়, এই যে এবি রেখাংশ, এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক।
তাহলে মধ্য বিন্দু দরকার, মানে আমরা যদি বের করতে চাই তখন কিন্তু দুইটা বিন্দুর প্রসঙ্গ আসবে, যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের এ বি রেখাংশ যেহেতু বলছে, সেই দুইটা বিন্দু হচ্ছে এ এবং বি বিন্দু। তাহলে তুমি এই সমীকরণটাকে যদি ছেদক আকারের সমীকরণে নিয়ে যাও, তখন কি করতে পারবা, এই দুটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে একবারেই। অথবা এখানে আমরা ওয়াই এর মান 0 বসালে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো, এক্স এর মান 0 বসালে বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো, এটা দরকার নাই। আমরা এটাকে যদি ছেদক আকারে নেই, তাহলে 3x ডিভাইডেড বাই একবার লিখলে -12 মাইনাস 4y ডিভাইডেড বাই -12 ইকুয়ালস টু 1। অর্থাৎ এই 12 কে রাইট সাইডে নিয়ে আবার -12 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আসবে এক্স বাই -4 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে এখন এক্স এর নিচে যেটা আছে এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাণকে বোঝায়। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হবে -4,0, বি বিন্দু স্থানাঙ্ক হবে 0,3। তাহলে এখন মধ্যবিন্দু স্থানাঙ্ক কি, 0 + -4 ডিভাইডেড বাই 2। তাহলে জিনিসটা কি আসতেছে, -2 আসতেছে। এখন ভুজের মান -2 এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশনেই আছে, সেটা হচ্ছে খ। এই জন্য আমাদের এই বিন্দুটার কুটি কি হবে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, ডেফিনেটলি আমাদের অ্যান্সার এটাই আসবে। ওকে, এরপরে চলো আমরা চলে যাই 16 খ। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17। ওকে, 17 নাম্বার যে প্রশ্ন, এটা যোগাযোগ কোণের একটা প্রশ্ন। ইন্টিগ্রেশন ওভার কোসেক স্কোয়ার 5 - 8x ডিএক্স ইকুয়ালস টু a cot 5 - 8x প্লাস সি। তোমাকে বলছে এর মান কত। তাহলে যোগাযোগ কোণে আসো, এটা সহজে একটা প্রশ্ন। এখানে আমাদের কিন্তু কি কি বলা হচ্ছে, এখানে আমরা সরাসরি ফর্মুলার প্যাটার্নটাই পেয়েছি। কোসেক স্কোয়ার থিটার যোগাযোগ কোণের ফর্মুলা হচ্ছে কট থিটা। বাট থিটা যেটা, যেখানে হয় শুধু থিটা বা শুধু এক্স থাকার কথা ছিল, সেখানে আছে 5 - 8x। তাহলে কোসেক স্কোয়ার 5 - 8x এর যোগজীকরণ হবে কট 5 - 8x। কিন্তু ওই যে একটা কনসেপ্ট, যে যখন আমরা একটা অংশকে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করি অন্তরীকরণের ক্ষেত্রে, তখন ওইটার অন্তরীকরণ দ্বারা যে অংশকে আমরা এক্স ধরে নিই সেই অংশের অন্তরীকরণ দ্বারা আবার কি করতাম, গুণ করে দিতাম। আর যখন আমরা যোগজীকরণ করব তখন আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এই যে দেখো 5 - 8x, এটার অন্তরীকরণ হবে কি -8। তাহলে -8 দ্বারা যদি আমরা ভাগ করি, এর মান কত হচ্ছে 1/-8। তাহলে 17 খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা একটু ভেরিফাই করে নেই। 17 গ। আচ্ছা চলো দেখি। 17 আহ এখানে আমাদের 1/8 অ্যান্সার দেওয়া আছে কেন। কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে -cot থিটা। তাহলে একটা মাইনাস তো আমাদের ফর্মুলা থেকেই থাকার কথা, আর ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটার সঠিক অ্যান্সারটা, আমি ফর্মুলা ভুল আইডেন্টিফাই করেছিলাম। সূত্রগুলো একটু বারবার মাঝে মধ্যে তোমরা দেখবা, যাতে এই ধরনের ভুলগুলো না হয় অপ্রত্যাশিত ভাবে। তাহলে আমাদের যেহেতু ফর্মুলার একটা মাইনাস আছে আর এখানে অন্তরীকরণ করে আমরা -8 পাবো, তো ওই দুই মাইনাস মিলে 1/8। আচ্ছা, এরপর 18 নাম্বার। 18 নাম্বার এইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে, বা সেই ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে। সেখান থেকে তুমি এটা মূলত পেয়ে যাবা। আমাদের ফর্মুলাটা এরকম ছিল, আর ইকুয়ালস টু এ বি সি ডিভাইডেড বাই 4 ক্ষেত্রফল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে তুমি এখানে যদি ক্ষেত্রফল বলে, ওই সেম ফর্মুলাটা শুধু আরটা নিচে চলে যাবে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এবিসি ডিভাইডেড বাই 4r। 18 ক, 18 ক, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো 19 নাম্বার। 19 নাম্বারে আমাদের এখানে দুইটা সমীকরণ দিয়ে বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এখন সমীকরণ দুইটার দিকে তাকাইলেই কিন্তু তোমার বোঝার কথা যে এই দুটো হলো সমান্তরাল সরলরেখা। এখানে 2x + 3y আছে, এখানে তার গুণিতক আছে 4x + 6y। তাহলে এটাকে যদি দুই দ্বারা তুমি ভাগ করে নাও, তাহলে এটাও হয়ে যাবে 2x + 3y ইকুয়ালস টু 7/2। তাহলে এখন সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কোন অধ্যায় থেকে এটা, এটা আসছে 3.7 থেকে। আচ্ছা, তাহলে ফর্মুলা হচ্ছে 9 - 7/2 ডিভাইডেড বাই √2² প্লাস 3²। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে তোমরা সঠিক অ্যান্সার বের করবা কত আসে। যেহেতু ক্লাসের লেন্থ বড় হয়ে যাচ্ছে,
যে ক্যালকুলেশন গুলো তোমরা পারবা সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এটা করে জানাবা যে এটা তোমরা পারো কিনা বা হয়েছে কিনা। এবার আসো 20 নাম্বার। r = 2a cos থিটা এই বৃত্তের বহুপদী শব্দসূচক প্রশ্ন। তাহলে এই বৃত্তটা এটা কেমন সমীকরণ? পোলার আকারে আছে। কার্তেশীয় আকারে কি হবে? আর এর পরিবর্তে রুট ওভার x² প্লাস y², অথবা দুইটা আর যদি আমরা দুই পাশে গুণ করে দেই তাহলে হবে r² = 2a r cos থিটা। তাহলে এখান থেকে পাবো x² প্লাস y² = 2a x। আচ্ছা, তাহলে এখন এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কি হবে? আরেকটা লাইন লিখি তাহলে ধরতে সুবিধা হবে আরো বেশি। -2x = 0। তাহলে এটা কেন্দ্র হবে -g - f। এখানে জি এর মান কত? জি এর মান হচ্ছে -a, তাহলে -a প্লাস এ, আর এফ নাই তাহলে 0। তাহলে কেন্দ্র ঠিক আছে। ব্যাসার্ধ কি হবে? রোল ওভার g² প্লাস f² মাইনাস সি। এফ এর মান 0, সি এর মান 0, তাহলে এই দুটা বাদ। জি এর মান হচ্ছে এ, বা -a কে বর্গ করলে a² রুট এবং স্কোয়ার কাটা গিয়ে শুধু এ হওয়ার কথা। বাট এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2a, কাজে এটা ভুল। এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2√g² - c। তাহলে সি তো 0, g² থেকে এ আসে তাহলে 2a, এটা সঠিক। তাহলে 1 নাম্বারটা সঠিক, 3 নাম্বারটা সঠিক। কোথায় আছে এটা? খ, অপশন খ। তাহলে 20-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর 21 নাম্বার। 21 নাম্বারটা এটা আমাদের একটু রাফ ক্যালকুলেশন দেখাইতে হবে এখানে, এটা শেষে দেখাচ্ছি যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার। 21 এবং 22 দুইটা আমরা 23 বাকিগুলা শেষ করে নিই দ্রুত। 23 নাম্বারটা এটা ব্যতিক্রমী ম্যাট্রিক সম্পর্কিত একটা অঙ্ক, বা ওই ধরনের একটা কনসেপ্ট থেকে আসা এমসিকিউ। তোমাকে বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কোনটি। তো এখানে বেশি চিন্তা ভাবনা না করে তুমি যদি ক্যালকুলেশনটা করে ফেলো দ্রুত, খুব বেশি সময় লাগবে না। তাহলে এটার মান 0 ধরতে হবে। আমরা লিখতে পারবো m² - 2m - প্লাস m - 2 = 0। অর্থাৎ এটার সাথে এটা গুণ করছি, মাইনাস মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করছি। তাহলে এখান থেকে m² - m - 2 = 0। m² - 2m প্লাস m - 2 = 0, বা m কমন নিলে m - 2 প্লাস 1 কমন নিলে m - 2 = 0। m - 2 m প্লাস 1 = 0 আর করার দরকার নাই। এখান থেকে কি আসবে? 2, -1। তাহলে 2, -1 কোথায় আছে? অপশন ক। ওকে, এরপর আসো বিন্দু বৃত্তের সমীকরণ। বিন্দু বৃত্ত কাকে বলে? একটা বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ যদি শূন্য হয় তখন সেই বৃত্তকে আমরা বিন্দু বৃত্ত বলি। তাহলে তোমার ব্যাসার্ধ কি জানো? ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি। এটা এই ক্যালকুলেশনটা। তাহলে r = এই মানটা যদি 0 হইতে হয়, তোমার এখানে যে সমীকরণ গুলা দেওয়া আছে প্রত্যেকটা সমীকরণে দেখো জি এর মান হচ্ছে 1, এফ এর মান হচ্ছে 1। তাহলে জি এর মান আর এফ এর মান যদি 1 হয়, তো যেহেতু এখানে জি এবং এফ এর মানটা তুমি পেয়ে যাচ্ছ, আহ কাজেই সি এর মানটা যদি হয় বা সি এর মানটা যদি তুমি এখানে আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি ইকুয়েশনটা কোনটা সঠিক সেটা আইডেন্টিফাই করতে পারবে। বাট এখানে দেখো টেকনিকটা যেটা, আমি সরাসরি টেকনিক যাচ্ছি। এখানে আমরা প্রত্যেকটা সমীকরণে জি এবং এফ এর মান 1, -1 এভাবেই দেওয়া আছে, -1, 1 যেটাই হোক। তাহলে এই অংশটুকু অর্থাৎ g² প্লাস f², এই অংশটুকু কিন্তু তোমার হচ্ছে 2। তাহলে 2 থেকে কত বিয়োগ করলে 0 হবে? 2 বিয়োগ করলে 0 হবে। তাহলে সি এর মান 2 হইতে হবে। কোন সমীকরণে সি এর মান 2 আছে? এটাতে, অপশন খ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 24-এর খ। 24-এর খ। আমি জানি না তোমরা টেকনিক গুলা কতটা ধরতে পারতেছো, বাট বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের টেকনিক্যাল প্রশ্নগুলাই কিন্তু আসবে। তুমি এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারো, খুব বেশি সলভ করতে হবে না। তুমি মোটামুটি ভাবে শুধু 23 সালের প্রশ্নগুলাই শেষ করো। 8টা বা 9টা বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি সলভ করো, দেন 22 সালের প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবা দেখবা আরো ইজি লাগতেছে। 23 আর 22 তুমি সলভ করো, দেন তখন তুমি 21-এর প্রশ্ন সলভ করতে যাবে, আরো ইজি লাগবে। বাট তার আগের গুলা যখন করবা দেখবে যে আরো ফাস্ট, আরো অল্প সময়ে আরো দ্রুত করে ফেলতে পারতেছো।
কারণ বোর্ডের প্রশ্নগুলো তো ঘুরে ফিরে একটা ডোমেইন থেকেই আসে, সিমিলার টাইপের প্রশ্নগুলাই হয়, সিমিলার টাইপের লজিক গুলাই আসে। শুধু মান আর হয়তো প্রশ্নের যে ইগুলা থাকে, লজিক গুলা থাকে, এগুলোর মধ্যে কিছুটা পরিবর্তন হয়। আচ্ছা, 25 নাম্বার, এখানে আমাদের দেওয়া আছে লন টু এক্স, এফ অফ এক্স এর মান। এইটা বহুপদী শব্দসূচক প্রশ্ন, তাহলে প্রথম প্রশ্ন যেটা, এটার অন্তরীকরণ হবে 1/x। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ লন টু এক্স এর ক্ষেত্রে 1/2x ইন্টু ডিডি এক্স অফ টু এক্স থেকে আসবে টু, টু তো কাটা গিয়ে 1/x। তাহলে প্রথমটা সঠিক। এরপর আমাদের বলছে এটার যৌগীকরণ হচ্ছে এক্স লন টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি, হোপফুলি এটাও সঠিক। তারপর আমি একটু চেক বেক করে দেখাচ্ছি। আহ এই যে প্রশ্নটা, তোমাদের কিন্তু যৌগীকরণের যে ক্লাসগুলো নিয়েছি তখন কিন্তু বারবার বলছি যে এমসিকিউ অথবা জ্ঞানমূলকের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে লন এক্স বা লগারিদমিক ফাংশনের সরাসরি যোগজীকরণ, ইনভার্স ফাংশনের সরাসরি যোগজীকরণ, ইউভি ফর্মুলার এই ধরনের প্রশ্নগুলো আসে। এর মধ্যে লন এক্স এর অ্যান্সার কিন্তু তোমাদের মুখস্থ থাকার কথা, এক্স লন এক্স মাইনাস ওয়ান, মাইনাস এক্স, এক্স কমন নিলে এই প্যাটার্নটা চলে আসে। এখন শুধু যে টু এক্স এর অতিরিক্ত টু এখানে আসবে কিনা বা এটসেট্রা, এই জিনিসটা একটু চেক করতে হবে। তাহলে আমাদের ফর্মুলায় যদি যাই, লন টু এক্স ডিএক্স, এটা তো আমাদের যোগজীকরণ। তাহলে আমাদের এখানে কি করতে হবে, লন টু এক্স ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, ইউভি ফর্মুলা, মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ লন টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স টোটাল ডিএক্স। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে লন টু এক্স ইন্টু এটা থেকে আসবে এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার কাকে করব, 1/x। এটা আমরা এখানে দেখলাম এ প্রাইম এক্স, তার অন্তরীকরণ হলো, মানে এ প্রাইম এক্স, এক্স এর অন্তরীকরণ হলো 1/x। তাহলে লন টু এক্স এর অন্তরীকরণ 1/x, আর চিন্তা ভাবনা করার দরকার নাই। ইন্টু ডিএক্স থেকে আসবে এক্স, তার ডিএক্স, তাহলে এক্স আর এক্স কাটা গিয়ে শুধু ডিএক্স, ওটা থেকে আসবে এক্স, এক্স কমন নিলে লন টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি। সো এটা আমাদের সঠিক। আচ্ছা, এখন তোমাকে বলছে যে 3 নাম্বার যেটা, এইটা সঠিক কিনা, হাফ মাইনাস লন টু কিনা। এইটা একই জিনিস, তুমি অলরেডি ক্যালকুলেশন করে ফেলছো, এখন শুধু মান বসাবা নির্দিষ্ট যোগস। তাহলে আমাদের মান হচ্ছে ওয়ান থেকে হাফ, তাহলে প্রথমে হাফ বসাইতে হবে। হাফ লন টু এক্স, টু এক্স বলতে টু ইন্টু হাফ মাইনাস ওয়ান, আমরা আপার ভ্যালুটা বসাইছি, এরপর ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস আসবে, লোয়ার ভ্যালু ওয়ান বসাইতে হবে। তাহলে ওয়ান ইন্টু, এর কোনো ইফেক্ট নাই এটা লিখলাম না, লন টু মাইনাস মাইনাসের প্লাস ওয়ান। তাহলে এখন তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে আমাদের আছে হাফ, টু টু কাটা গিয়ে, তাহলে লন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস লন টু প্লাস ওয়ান। এখন লন ওয়ান এর মান জিরো, কাজেই এখানে গুণ করে আমাদের মাইনাস হাফ আসবে। এই ওয়ান থেকে মাইনাস হাফ চলে গেলে থাকবে হাফ, হাফ মাইনাস লন টু, এটাও সঠিক। তাহলে আমাদের 25-এর অ্যান্সার হচ্ছে ঘ, তিনটা মানই এখানে সঠিক। তো এই যে প্রশ্নটা, এটাতে হয়তো একটু সময় তোমার লাগবে অ্যান্সার ফাইন্ড আউট করার জন্য, 2 মিনিটও লাগতে পারে। বাট এটা তোমার সার্বিকভাবে পরীক্ষার উপর কেন ইফেক্ট ফেলবে না, কারণ তুমি কিন্তু অনেকগুলো এমসিকিউ 10 সেকেন্ডে শেষ, মানে আইডেন্টিফাই করছো সঠিক অ্যান্সার, 20 সেকেন্ডে করছো, 25 সেকেন্ডে করছো। আর তোমার তো 25টা এমসিকিউর জন্য 25 মিনিট বরাদ্দ থাকেই, খাতা রেডি করো বা আদার্স কাজগুলো তুমি পরীক্ষা শুরু হওয়ার আগেই করে ফেলতেছো। সো এই জন্য তো তোমার দেখা যাচ্ছে রিজার্ভ টাইম থেকে যাবে 5 থেকে 6 মিনিট। ওই রিজার্ভ টাইম গুলা, এই যে যেই এমসিকিউ তে বেশি সময় লাগে, সেই এমসিকিউ গুলার জন্য তোমার মোটামুটি ভাবে ব্যালেন্স হয়ে যাবে। ওকে, মাঝে দুইটা প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, 21 আর 22। এটা হলো ত্রিকোণমিতি সম্পর্কিত। এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ, তার বাহুগুলোর দৈর্ঘ্য এ বি সি, আর এই যে ক্যাপিটাল এবিসি, এদের দ্বারা আমরা কোণকে বুঝবো। তাহলে এখান থেকে আমাদের বলছে cos a/2 ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখন এইটা ওই যে পরিসীমা সম্পর্কিত যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা এখানে একটু আমাদের ব্যবহার করতে হবে। ত্রিভুজের পরিসীমা 2s, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন যেহেতু cos a/2, এটা বের করার জন্য আমরা 2 cos² থিটার সাহায্য নিব। 2 cos² থিটা হচ্ছে a/2 ইকুয়ালস টু হবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos a। আচ্ছা, এইখান থেকে আমরা মূলত ওই প্যাটার্নে যেতে পারবো। তাহলে 1 প্লাস cos এর ফর্মুলা, এ কোণ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ওকে, এখন এখান থেকে আমার মনে হয় বাকিটুকু তোমরা করতে পারবা। আচ্ছা, এটা দেখাই দিই। এখন এখানে ক্যালকুলেশনের মধ্যে আমরা লসাগু করতে পারবো। 2bc উপরে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে তাহলে বি প্লাস এখানে সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা হয়, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এটা একবারে সাদা লিখছি আর কি, ডিভাইডেড বাই 2bc। এই জায়গা থেকে এই যে এ প্লাস বি প্লাস আমাদের এস নিয়ে আসতে হবে, মূলত এই জন্যই ক্যালকুলেশনটুকু করতে হলো। এটার পরিবর্তে লেখা যাবে 2s, আর এখানে আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস এ এটা লিখতে পারি 2bc। তো তোমরা ভয় পেও না, ওই যেটা আমি বারবারই বলছি যে এই ধরনের এমসিকিউ খুব বেশি তোমাকে ফেস করতে হবে না, হাতে গোনা দুই একটাই থাকবে যেটার জন্য তোমরা সময় বের করতে পারবা পরীক্ষা হলে। তাহলে এখান থেকে আমাদের আসবে 2s আর ইন্টু এস মাইনাস এ। সরি, এখানে 2a হবে আর এটা হয়ে যাবে 2s, তাহলে 2s মাইনাস 2a। হ্যাঁ, 2s মাইনাস 2a ডিভাইডেড বাই 2bc। আচ্ছা, এখন যদি সব টু আমরা ক্যান্সেল করি, সব টু ক্যান্সেল হবে না। এই টু আর এই টু আমরা ক্যান্সেল করে দিলেও উপর আমাদের একটা টু থাকবে। তাহলে 2 ইন্টু এস ডিভাইডেড বাই বিসি, এটা ক্যান্সেল করা হয়েছে। তাহলে আমাদের ছিল 2 cos স্কোয়ার এ বাই 2 ইকুয়ালস টু এটা, তাহলে শুধু cos স্কোয়ার এ বাই 2 ইকুয়ালস টু, এই পাশে 2 ভাগ হয়ে আসবে, 2 2 কাটা যাবে, এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। এখন তো অপশন থেকে পেয়ে যাচ্ছ রোড ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ অপশন এ এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সো কোশ্চেন নাম্বার 21 অপশন ক। ঠিক আছে, আর 22 নাম্বার যেটা আছে এইটা বহুপদী সমতুল্য একটা প্রশ্ন। বি ইকুয়ালস টু সি কজ এ প্লাস এ কস সি, এটা সূত্র, এটা তোমাদের মুখস্থ আছে। এরপর এখানে আছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস সি। এইখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা সঠিক হইতো, প্লাস থাকার কারণে এটা সঠিক না। এটাও আমাদের মুখস্থ টাইপেরই, কারণ ফর্মুলা। আর এইটাও তো তোমরা জানোই, এটা সঠিক। তাহলে এখানে আমাদের 1 আর 3 সঠিক, 1 আর 3 হচ্ছে ক নাম্বার। তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023-এর যে প্রশ্ন। তখন এই প্রশ্নটা আমরা যদি অ্যানালিসিস করে দেখি, এখানে তুমি ত্রিকোণমিতির ওই যে লাস্টে আমরা যে দুইটা প্রশ্ন সলভ করলাম, এই দুটার মধ্যে প্রথমটা যেটা হয়তো এই প্রশ্নটা না পারার মতো ছিল, তো অলমোস্ট কিন্তু 23 থেকে 24 এরকম মার্কস এই প্রশ্নে ক্যারি করা সম্ভব, বা গত বছর হয়তো অনেকেই করতে পেরেছে। সেটা কিন্তু পার্সেন্টেজের দিক থেকে 95 প্লাস মাইনাস হয়ে যাচ্ছে আর কি, যেটা ডেফিনেটলি বলতে হবে অনেক ভালো একটা পরীক্ষা। তো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকবো। আর তোমরা যদি এইভাবে এমসিকিউ গুলো সলভ করতে থাকো, আশা রাখি ইনশাল্লাহ তোমরা ম্যাথ পরীক্ষাতে এমসিকিউ অংশটা অনেক ভালো দিতে পারবা। আর এর সাথে তোমাদের সিকিউ এর প্রিপারেশন আগাচ্ছে, আর সিকিউ এর প্রিপারেশন থেকে অনেক এমসিকিউ দেখবে তুমি পরীক্ষা হলে সলভ করে ফেলতেছো। তো তোমাদের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।